সপ্তম বিবাহবার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে 3 দিন ধরে অপেক্ষা করছিলাম। এই 7 বছর ধরে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য অনেক কেঁদেছি। চেনা জানা কোনো ডাক্তার বাদ দেয়নি, সবাইকে দেখিয়েছি। অনেকেই বলেছে ফকির কবিরাজ দেখাতে, কিন্তু কাজটা শিরক, তাই নিজেকে আটকে রেখেছিলাম। তা না হলে এটাও বাদ যেত না। গত 3 দিন আগে টেস্টের রিপোর্ট হাতে পাই আমি। রেজাল্ট পজিটিভ এসেছে, আমি প্রেগনেন্ট। এতদিনে আল্লাহ মুখ তুলে চেয়েছেন মনে মনে ভাবতেছিলাম আমার হাজব্যান্ড অনেক খুশি হবে। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। বিয়ের 1 বছর পর আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি সন্তানের জন্য বায়না করতে লাগলো। যদিও আমার আরও অনেক পরে বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিবারের সবার আবদারের সামনে আর কিছুই বলতে না পারা রাজি হয়ে গেলাম। এরপর দেখতে দেখতে 2 মাস, 4 মাস, 6 মাস, এমনকি বছর পার হয়ে গেল, কিন্তু আমি এখনও কনসিভ করলাম না। ইতিমধ্যে সবাই আমার উপর বিরক্ত হতে শুরু করলো। ডাক্তার দেখা দেখি, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। বিয়ে 6 বছর পর আর ধৈর্য ধরতে না পেরে আমার স্বামী অবশেষে দ্বিতীয় বিয়ের কথা বলেই ফেললো। অবশ্য আমার শাশুড়ি এই ব্যাপার নিয়ে তার ছেলেকে অনেক আগেই বলেছিলেন। নেহাত আমরা দুইজন ভালোবেসে বিয়ে করেছিলাম বলে এই এত বছর আমার স্বামী মুখ বুঝেছিলেন, কিন্তু 6 বছর পর যখন দেখলো আমার আর কোনো সন্তান হয় না, তখন আমার স্বামীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বলে, তুমি এই বাড়িতেই থাকবে, তোমার কোনো অযত্ন হবে না, শুধু নতুন একজন সদস্য পরিবারে যুক্ত হবে। আমার স্বামীর জন্য এই কথা বলাটা যত সহজ হলেও আমার জন্য এই ব্যাপারটা মেনে নেওয়া অনেক কষ্টের ছিল। তখন আমার স্বামীকে অনেক অনুরোধ করেছিলাম, হাতে পায়ে ধরেছিলাম আমার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে। আমাদের জীবনে যা ঘটেছে এতে আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছুই নেই। তিনি ইশারা না করলে কোনো কিছুই হবে না। এ কথা বলার পর আমার স্বামী আর কোনো কথা বলল না, সে থেমে গেল। অবশেষে সেই আনন্দের দিন চলে আসলো। আমি মোমবাতি আর ফুল দিয়ে পুরো রুম সাজিয়েছি। সেই প্রথম বিবাহবার্ষিকীতে যেমন সাজানো হয়েছিল। একটা কেকও অর্ডার করে এনেছিলাম। শুধু অপেক্ষা করছিলাম আমার স্বামী কখন বাসায় আসবে। রাত 12টার সময় কলিং বেল বেজে উঠলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। দরজার সামনে আমার শাশুড়ি, পিছনে আমার স্বামী, আর আধা ঘোমটা দেওয়া বেনারসি শাড়ি পরে একটা মেয়ে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে। আমার কয়েক মুহূর্ত লাগলো সবটা বুঝে উঠতে। আমি আমার স্বামীর মুখের দিকে তাকালাম। সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে তখন আমার শাশুড়ি বলে উঠলো, নতুন বউকে কতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রাখবো? তুমি দরজার সামনে থেকে সরে দাঁড়াও। আমাকে সরিয়ে দিয়ে আমার শাশুড়ি, সাথে আমার স্বামী এবং তার নতুন বউ ঘরে প্রবেশ করলো। তবে সকালে আমার শাশুড়ি বলেছিলেন আমার স্বামীকে নিয়ে তার এক আত্মীয়র বাড়ি যাচ্ছেন, রাতে ফিরতে দেরি হবে। তবে এই বুঝি সেই আত্মীয়? আমি আমার বিবাহবার্ষিকী উপলক্ষে ঘরে সবার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম, আর ঘরটাও গোলাপ দিয়ে সাজিয়েছিলাম। একদিকে বিরিয়ানির গন্ধ, আরেকদিকে তাজা গোলাপের সুবাস। সারা ঘর জুড়ে মোমো করছে। এর কিছুক্ষণ পরে আমার শাশুড়ি নতুন বউকে নিয়ে আমার বেডরুমে আসে। বেডরুমে এসে দেখে রুম সাজানো, এবং রুম সাজানো দেখে বলে ওঠে, ভালো হয়েছে রুম সাজিয়েছো, না হলে এত রাতে অন্য কাউকে দিয়ে ফুল আনিয়ে তারপর রুম সাজানো লাগতো। আমি আমার শাশুড়ির কথায় কোনো উত্তর দিলাম না। আসলে কি বলবো ভেবে পাচ্ছিলাম না, কারণটা তো আমি জানি। আমার শাশুড়ির সঙ্গে আমার স্বামী কতটা উৎসুক ছিলেন। তবে আমার স্বামীর মুখে মাঝে মাঝে দ্বিতীয় বিয়ের কথা শুনলে আমি অনেক কষ্ট পেতাম, খুব বেশি ভয় পেতাম, আর মনে মনে ভাবতাম অনেকেই তো অনেক কথা বলে, একটা সন্তানের জন্য কেউ আবার দ্বিতীয় বিয়ে করে নাকি? আর যাই হোক, আমরা তো ভালোবেসে বিয়ে করেছি, আমার স্বামী আমাকে কখনোই ঠকাবে না। কিন্তু হায় আফসোস, আমার স্বামী আমাকে ভুল প্রমাণ করে দিয়ে নতুন করে একটা বিয়ে করে নিয়ে আসলো। নতুন বউকে রুমে রেখে আমার স্বামী আমার পাশে এসে ড্রয়িং রুমে বসলো। অপরাধীর মতো মাথা নিচু করে বলল, এ বাড়িতে তোমার কোনো কষ্ট হবে না, তোমার সব চাহিদা আমি পূরণ করব। এ কথা বলে সে আবার তার রুমে চলে গেল। কিন্তু আজকে আমি আমার রুমে নেই, আজকে আছে তার নতুন বউ। এর মাঝে আমার শাশুড়ি আমাকে একবার ডেকে গেছেন। তিনি বললেন, আজকে তোমার ওই রুমে যাওয়ার দরকার নেই, আজকে ওই রুমে রাকিব আর তার নতুন বউ ঘুমাবে, তুমি বরং আমার পাশে এসে ঘুমিয়ে পড়ো। এই কথা শুনে মনে মনে ভাবছিলাম, আজ ওই রুমে নতুন বউ ঘুমাবে, কালকে কি থাকবে না, পরশু কি থাকবে না, তাহলে আমি সারা জীবন কোথায় ঘুমাবো? এভাবে তো আর জীবন চলবে না। সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি। আমার মনের মধ্যে যে কেমন লাগতেছিল আমি আপনাদের কিভাবে বুঝাবো। ভোরে আমি আমার রুমের দরজা খোলার শব্দ পেলাম। আমার স্বামী রুম থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে গেল। তখন সাথে সাথে আমি আমার রুমে ঢুকলাম। রুমের হাফসা আলোয় বোঝা যাচ্ছে নতুন বউ ঘুমাচ্ছে। কোনো প্রকার শব্দ না করে আমি আমার ওয়ার্ড্রোব খুললাম এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র একটা ব্যাগে ভরে রুম থেকে আমি বেরিয়ে আসলাম। রাতে অনেক চিন্তা করেছে, অনেক ভেবেচিন্তে দেখলাম আমি আর এই বাসায় এক মুহূর্তও থাকবো না। কারণ নিজের স্বামীকে অন্য একটা মেয়ে স্বামী বলে ডাকতেছে, সকল আবদার মেটাচ্ছে এবং অধিকার জাতাচ্ছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তবে বেরিয়ে আসার আগে আমি আমার স্বামীর উদ্দেশ্যে একটা চিঠি লিখে রেখে আসি। কারণ আমি খুব ভালো করে জানি সকালে সে রান্নাঘরে আসবে আমার সঙ্গে দেখা করতে, কারণ আমার হাতের 1 কাপ চা না খেলে তার নাকি দিনই শুরু হয় না।
সে হয়তো বা আজকে আমাকে জড়িয়ে ধরে কিছুটা অনুতপ্ত হবে। তো সেই জায়গাটা আমি আর রাখিনি, আর কখনো রাখবও না। কান্না করতে করতে আমি চিঠিতে লিখেছিলাম, প্রিয় স্বামী, কখনো ভাবিনি আমি এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে আমাকে। তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা বলার শক্তি পর্যন্ত পাবো না, তাই বাধ্য হয়ে চিঠিতে লিখে যাচ্ছি। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম, এখনো কতটা ভালোবাসি, আর পরেও বাসবো। কিন্তু আমি এখন আর তোমার কাছে থাকবো না। জানো আমি বন্ধ্যা নই, ডাক্তার বলেছে আমাদের দুজনের মধ্যে কারো কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা যখন মুখ তুলে তাকাবেন তখন আমাদেরকে অবশ্যই সন্তান দান করবেন। আমি তোমাকে এ নিয়ে অনেক বুঝিয়েছি, ভাগ্যে যদি সন্তান থাকে আল্লাহ তাআলা নিশ্চয়ই দিবেন। কিন্তু তোমার অবুঝ মন আমার কথা মানেনি, আফসোস। তুমি আমার জায়গাটা অনায়াসে অন্য কাউকে এনে দিলে। যদিও তুমি বলো যে আমার জায়গাটা আমারই থাকবে, কিন্তু একই রাজ্যে কখনো দুইজন রাজত্ব করতে পারে না। আর যাকে বিয়ে করে আনেছো সে তো কোনো দোষ করেনি, তাহলে তাকে কেন শুধু শুধু কষ্ট পেতে হবে? তাই আমি নিজেই সরে যাচ্ছি। আমি আজ পর্যন্ত তোমার কোনো সিদ্ধান্তে কখনো বাধা দিইনি। শুধুমাত্র এই বিয়ের ব্যাপারটা নিয়ে বাধা দিয়েছিলাম, কারণ আমি আমার জায়গা আর কখনোই অন্য কাউকে দিতে পারবো না। আর এটা মেনেই আমি আজকে এই বাসা থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, প্রেগন্যান্সি রিপোর্টটা আমি রেখে গেলাম তোমার জন্য। আমি কনসেপ্ট করেছি 2 মাস হলো, কিন্তু আমি জানতাম না 4 দিন আগেই আমি রিপোর্টটা হাতে পেয়েছি। ভেবেছিলাম বিবাহ বার্ষিকীতে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু দেখো তুমিই আমাকে সারপ্রাইজ করে দিলে। আর তাই আমি চলে যাচ্ছি। আর শোনো, আমার যেই কমতির জন্য তুমি নতুন একটা বিয়ে করে নিয়ে এসেছিলা, আমার মধ্যে সেই কমতি কখনো ছিলই না। আমি একা কেন কষ্ট পাবো? তুমিও এই কষ্ট নিয়ে সারা জীবন থাকবে। আর আমি তোমাকে ডিভোর্স দিব না, কারণ আমার সন্তানের তোমার